যখন আপনারা এই ভিডিওটা দেখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন বা যাবেন যে ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ কিন্তু ভালো রকমভাবে লেগে গেছে। তাহলে এটা কি ওই গাছে চাপিয়ে মই কেড়ে নেওয়ার মতো ব্যাপার হলো? কি মনে হয়? বারে বারে আমি কিন্তু সতর্ক করছিলাম। সেই সতর্কতা আপনারা যদি অবলম্বন করে থাকেন তাহলে ভালো, আর না হলে পরে হয়তো আমাদেরকে বড় বিপদের মুখে পড়তে হতে পারে। আমরা জানি না, কিছুটা পরিমাণ আশা জিইয়ে রেখে মার্কেটকে তুলে নিয়ে গেল। এতে কি ধরনের ঘটনা ঘটে? দেখুন, ভবিষ্যতে যদি আবার এরকম ধরনের ঘটনা ঘটে আপনারা বোঝার চেষ্টা করবেন। মার্কেট পড়ছে এমনিতেই একটা উছাল আসে। উছাল এলো এবং এই জায়গাটাতে মানুষ আশা দেখল। ১ দিন, ২ দিন, ৩ দিন আশা দেখলো, মনে হচ্ছে যেন একটা বেস তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এই জায়গাটাতে নরমাল অন্য সময়কার সঙ্গে এই সময়ে একটা পার্থক্য রয়েছে। এখানে যে জিওপলিটিক্যাল ইস্যু রয়েছে, যে অনিশ্চয়তা রয়েছে এবং দুজন গুরুত্বপূর্ণ মস্তিষ্ক, দেখুন গুরুত্বপূর্ণ মস্তিষ্ক যার মস্তিষ্কের কি ঘটবে তিনি হয়তো নিজেই জানেন না খানিকক্ষণের মধ্যে। তিনি এদেরকে উপরে আঘাত করবেন এবং এনারা সহজে ছাড়বেন না। তো এই দু দলের মধ্যে টেনশন যখন অনিশ্চিত, যে কি হতে পারে আমরা কেউ জানি না, তখন কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যে কথাটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, যে এখনই বিরাট আনন্দিত হওয়ার কিছু নেই। আনন্দে আত্মহারার সময় কিন্তু নয়। কিন্তু আজকের দিনেও আপনার মনের মধ্যে একটা বিশ্বাসকে তৈরি করালো যে আমরা অত্যন্ত স্ট্রং, আমরা ওপর দিকে যাচ্ছি। এই ধারণাটা দিয়ে কি করালো না, কিছু কিছু বড় প্লেয়ার এখানে, যে মার্কেট যেটা বাড়ছে, তাহলে ধরুন মার্কেটটা বাই করছে, কেউ কেউ কোনো জিনিসকে বাইং করছে। যদি বাই করে তাহলে কেউ না কেউ তো সেল করলো। এবারে কি সেই বড় প্লেয়াররা আপনাদের হাতে বা আমাদের মতো সাধারণদের হাতে কিনে দিয়ে নিজেরা কি এবার বেরিয়ে যাবে? এবার কি বেরিয়ে যাবে বা এরকম কি সুযোগ দেবেই না? দেখুন, যদি বড় কিছু ঘটে, এখনো পর্যন্ত বড় কিছু ঘটার মতো কারণ নেই, আমি যুদ্ধ নিয়ে আলোচনা করছি না, কিন্তু কিছুটা অন্ততপক্ষে যুদ্ধ নিয়ে আলোচনা করতেই হবে। ইউএস ইরানের যুদ্ধ, ইউএস ইরানের যুদ্ধের প্রভাব কতটা হতে পারে একটু আমাদের জানা উচিত। না জানলে পরে শুধুমাত্র অ্যানালিসিস আমাদেরকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা চার্টে অনেক কিছুই বুঝতে পারবো, কিন্তু এই যে বোঝাটা আগের দিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম ২-৩ দিন আগে, এবার কি লাল হওয়ার কথা, সময় নিল। কি ধরনের মন্তব্য করছে? রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে আঘাত হানছে, জোরে অ্যাটাক হচ্ছে। তাহলে ইরান কি চুপচাপ বসে থাকবে? ইরান কি সমস্ত কিছু দেখিয়ে ফেলেছে? একদমই না। ইরান সমস্ত কিছু দেখিয়ে ফেলেনি। এর কাছে কি কি ক্যাপাসিটি আছে, সবসময়ই এদের যে মিসাইলগুলো, সেই মিসাইলগুলো বহু রকম ধরনের মিসাইল রয়েছে। তার মধ্যে আছে ফতে টু, আমি জানি না, আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। ফতে টু যেটা এক্সট্রিম লেভেলের বিমান, মানে আমি কি বলবো, ক্ষেপণাস্ত্র। তো সেই জিনিসটাকে তারা কিন্তু শেষ পর্যন্ত ব্যবহার করবে কি করবে না, তারা শেষ শেষ সময়ে রেখেছে। আমরা যদি কোনোদিন ইউএস ইরান নিয়ে আলোচনা করি, যুদ্ধের পরিস্থিতি আপনারা যদি কমেন্ট করেন তাহলে তখন আলোচনা করা যাবে। কিন্তু আপাতত আমরা বলতে চাইছি যে যুদ্ধটা কিন্তু খুব সহজে না থামারই কিন্তু কথা। হঠাৎ করে একটা সিজফায়ার হয়ে গেল বা শান্তি চলে এলো দুম করে আধ ঘন্টার মধ্যে, এমন কিন্তু নয়। এটা যেন একটা জোর ভাবে লাগলো। জানেন, আজকে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে, আজকে সন্ধ্যেবেলাতে খুব মেঘ করেছে, বৃষ্টি হয়েছে, কালবৈশাখীর মতো অবস্থা। তো এই যে কালো অন্ধকার হয়ে আছে, আর তখনই আমি কিছুটা নিউজ, কয়েকটা, খুব বেশি নিউজ আমি দেখি না, কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ আমার চোখে ভাসলো এবং আমি চিন্তা ভাবনা করার চেষ্টা করছিলাম যে কী ধরনের ঘটনা ঘটতে পারে। আমি যদি এখানকার প্রেসিডেন্ট হতাম তাহলেই বা কী ভাবতাম, আমি যদি এখানকার লোক হতাম তাহলেই বা আপনি কী ভাবতাম। দুজনের জায়গাতে রেখে রেখে আমি ভাবার চেষ্টা করি যে আমাদের কী কী দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, এবং আমার কাছে যদি অসীম ক্ষমতা থাকে, আর আমার কাছে যদি অসীম ক্ষমতাকে প্রতিহত করার মতো ক্ষমতা থাকে, তাহলে আমি কি করতে পারি, এবং আমার পিছনে যদি বড় বড় নামরা থাকে তাহলে আমি কি করতে পারি, কোন পথে আমি এগোতে পারি। তো সেরকম করে ভাবি এবং বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করি। তো এটা যখন করছিলাম তখন মনে হচ্ছিল যে আজকের এই সন্ধেবেলা হয়তো অনেক কিছুকে কি আমাদেরকে মনে রাখিয়ে দেবে, আমরা জানি না।
আমাদের সত্যিকারের উত্তর নেই, কারণ সঠিক কিভাবে এগোবে তা কিন্তু জানি না। কিন্তু আমাকে যদি বলা হয়, আগের দিন আমি বলেছি যে খারাপ কোন জায়গাতে যেতে পারে, এটা ভাবলে পরে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, বা আমি বলতে পারছি না যে কত দূর যেতে পারে। বহু দূর যেতে পারে। ঈশ্বর করুক তাদের শুভবুদ্ধি দেখ, এই জিনিসকে থামিয়ে দিক যত তাড়াতাড়ি সম্ভব, এবং আমরা আবার ভালোভাবে বেড়ে উঠি, এটাই আমি আশা করব। কিন্তু এই জায়গাটা আপনারা চার্টের মধ্যে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে চার্ট আপনাকে কি কথা বলছে। আজকে আমি আর রেঞ্জ অমুক তমুক ইত্যাদি কিচ্ছু বলছি না। উপরের দিকে উঠেছে, আপনারা দেখেছেন 400-500 পয়েন্টের আবার একটা র্যালি, এবং এই জায়গাটা দেখলেই পরে বোঝা যাবে একদম পর করে উঠছে তো উঠছেই, উঠছে তো উঠছেই, উঠছে তো উঠছেই। আগের দিনেও দেখে মনে হয়েছিল যুদ্ধ টুদ্ধ কি, তাকে কি আমি পরোয়া করি ধরি, একদম উঠছে তো উঠছেই। মান্থলি ক্যান্ডেলে খুব সুন্দর উপরের দিকে উদ্ধার হয়েছে, কিন্তু রেজিস্ট্যান্স আছে, আপনাদেরকে আমি খুব ক্লিয়ারলি বলেছি, এবং সেখানে দেখছেন সেই রেজিস্ট্যান্স এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। কাল যদি এখানে খোলে তখন আমি বলবো যে এখানে ধাক্কা খেয়েছে এবং তারপর এখানে নেমেছে। কিন্তু আপনাকে তখনই কিন্তু বুঝতে হবে যে কী ধরনের ঘটনা ঘটছে। মান্থলি ক্যান্ডেল দেখলেন, উইকলি ক্যান্ডেলে আপনারা তাকিয়ে দেখুন উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এবং যদি আপনারা খুব মন দিয়ে শুনে থাকেন ভিডিও, তাহলে আশা করি আপনারা কোনো না কোনো জায়গাতে এই লাইনটাকে দেখে থাকবেন। আমি বলেছিলাম যে এখানে কিন্তু একটা বাধা আছে, আপনি মনে রাখবেন এটাকে কিন্তু সহজে যেতে দেবে না, এবং সেই অঞ্চলটি কত সহজে যেতে দেবে না সেই অঞ্চলটা মনে আছে 23,100 থেকে 23,200 মধ্যে বারে বারে বিভিন্ন টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সেই জায়গাতে সেই কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। কালকের ঘটনা যারা শুনেছেন তারা বিচার করুন, আমি বারে বারে কিন্তু সেই জায়গাটা ইঙ্গিত করার চেষ্টা করেছি। এমনকি যখন ডেলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করছিলাম তখন আপনাদেরকে বলছি যে এই জায়গাটা আমার বাধা আছে, ঠিকই আছে, এই জায়গাটা বাধা আছে, কিন্তু এর উপরেও কিন্তু একটা বাধা আছে, এবং সেটা দেখানোর জন্য একদম আমি আমার ইন্ডিকেটরকে ব্যবহার করেছিলাম, আনডাইভেলকে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে সেই লেভেলে আপনারা তাকিয়ে দেখুন সেখানে আজও ইনট্যাক্ট রয়েছে। সেটা হচ্ছে 23,128 থেকে 23,099, এই অঞ্চলে একটা বাধা রয়েছে যেটি 9-10 লেভেল। সুতরাং উপরের দিকে যদি যায় তাহলে এখানে বাধা খাবে। তারপরে এখানে যদি আপনি কেটে এই দিক থেকে জার্নি শুরু করেন তাহলে এই পর্যন্ত কিন্তু আপনার কি হবে, আপাতত টার্গেট হবে এই জার্নিতে। মনে রাখবেন এই জার্নিতে, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জার্নিতে অর্থাৎ এই পথের আপ জার্নিতে, উল্টো পথের জার্নিতে আপনার এটা এন্ট্রি হতে পারে। আমি জানি না কি ঘটনা ঘটবে, কারণ এর উপরে ক্লোজিং দেয়নি, এবং যারা সামান্যতম আজকের এই ডেডলাইন সন্ধ্যের পর থেকে আমি বিরাট ঝামেলা করব, 8টা পর্যন্ত আমি দেখব, 7টা পর্যন্ত দেখব, এবং এরা সর্বদা জানাচ্ছে যে আমি আপনার কথা মেনে নেবো না, এরা 15 পয়েন্ট দাবি রাখছে, তারা 10 পয়েন্ট দাবি রাখছে, এবং এটা যে সহজে মেনে রাখবে না, আমি এর ম্যাপকে পাল্টে দেবো, এই ধরনের বিভিন্ন ধরনের হুঙ্কার চলছে। সেই সময় যদি কেউ কিনে বসে থাকেন তাহলে আলাদা কথা, যদি আপনি হেজ করেও যান আমি বলবো যে তবু ঠিক আছে, কিন্তু যারা ন্যাকেট বাই করেছেন যে উড়িয়ে নিয়ে চলে যাবে বোধহয়, এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা কেন গুরুত্বপূর্ণ লেভেল, সেটাও বারে বারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কতবার ধাক্কা খেয়েছে, কতবার সাপোর্ট নিয়েছে। সুতরাং সেই জিনিসটাই কিন্তু এখানে দেখছি পাচ্ছি যে আমাদের রেজিস্ট্যান্স নিয়েছে। আমাদের তা সত্ত্বেও এখানে কি চকমা দিয়ে এখানে উঠতে পারে? উত্তর হচ্ছে ইয়েস, উঠতে পারে, কিন্তু তার প্রবাবিলিটি অত্যন্ত কম। উঠতে পারে কিন্তু তার প্রবাবিলিটি অত্যন্ত কম। দেখা যাক কি হতে পারে কি না হতে পারে, তার উপরে কেমন প্রভাব ফেলবে, বড় ব্যক্তিরা আরও খানিকটা আমাদেরকে নিংড়ে নিতে চায় কিনা, এই সমস্ত কিছুকেই আমরা দেখতে পাবো। তো প্রাইস অ্যাকশনের সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন লেভেলসগুলো উপরে ধাক্কা রয়েছে, এভরিথিং। এটা না পেরোলে পরে আমরা কোনো রকমভাবে উপরের দিকে যেতে পারি না, আমি সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। চলে আসুন 1 ঘন্টা ক্যান্ডেলে। আজকে কেমনভাবে ট্রেড করতে হতো একটুখানি তো দেখানো উচিতই। মার্কেট যখন উপর থেকে পড়ছে তখন এটি আপনার কাছে সাপোর্ট জোন, আপনি সেখানে একদম সাপোর্ট জোনে কিনতে পারতেন। কারণ দেখুন মার্কেট যখন উপর উঠেছিল একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি, নিচে নেমেছে, তার ফল নিচে। আবার এখান থেকে একটি বড় এত দূর জার্নি করে মার্কেটকে ফেলেছে, এই একজন বড় দাদা মার্কেটকে এইটুকু ভাঙবার জন্য এত বড় শক্তিকে প্রয়োগ করে নিয়ে গেছেন। এবারে এটা যেন ওয়ান কাইন্ড অফ রিটেস্ট হচ্ছে আজকের দিনের ঘটনা, সেটাই এখান থেকে আজকের দিনের ট্রেডিং জার্নি। দেখুন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আপনারা যদি কমেন্টে লেখেন তাহলে আমি এটাকে নিয়ে আলোচনা করব যে ইনভেস্টর হওয়া উচিত
না ট্রেডার হওয়া উচিত? ইনভেস্টর কখন হওয়া উচিত, ট্রেডার কখন হওয়া উচিত? একজন মানুষের মধ্যে ইনভেস্টর এবং ট্রেডারের কি মিশ্র গুণ থাকা উচিত, না পিওর তিনি ইনভেস্টর হবেন, পিওর তিনি ট্রেডার হবেন? এই জায়গাগুলোকে ক্লিয়ার করা অত্যন্ত দরকার। কেবলমাত্র এইখানে এরকম করে একটা সিগন্যাল দেখিয়ে দিলাম, 12টা ইন্ডিকেটর লাগিয়ে দিলাম, এটা উপরে গেলে কেন এটা কেন, এগুলো শুধুমাত্র ট্রেডিং নয়, বা এটা শুধুমাত্র স্টক মার্কেটের জার্নি নয়। আপনাকে এই বিষয়গুলোকে গভীরভাবে বোঝা উচিত এবং অনুভব করা উচিত। যাই হোক, সেটা পরের প্রশ্ন। আপনারা যদি কমেন্ট করেন এবং প্রত্যেকটা অংশকে যদি আপনারা শুনে চলেন, তবেই আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন, কারণ তবেই আপনি কমেন্ট করবেন। তো যাই হোক, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন একটি আপ মুভমেন্ট, এবং আপনারা তাকিয়ে দেখুন এর গ্যাপটা অনেক বেশি। সুতরাং একদম এই গ্যাপ থেকে এই গ্যাপ পর্যন্ত আপনাকে দিয়েছে এবং টানা ওপরের দিকে গিয়েছে। এখানে একটা লাল হঠাৎ করে হলো কেন? কারণ এ যখন প্রথমবার যাবে, যে জায়গাটাতে ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে নামিয়েছে, সে তো আপনাকে ছেড়ে দেবে না। সেই জায়গাতে কয়েকবার কিন্তু ধাক্কা খেয়েছে, সাধারণভাবে রেজিস্ট্যান্স আছে, কিন্তু হায়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে, হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট কিন্তু উপর দিকে গেছে। একই রকমভাবে এটা এবং এটা দিয়ে যদি আপনি ট্রেড লাইনকে যোগ করেন, তাহলে দেখুন মার্কেট যখন এসেছে সেই জায়গাতে এসে সাপোর্ট নিয়েছে। আপনার আশ্চর্য হওয়ার কিছু নেই, এবং আপনি আরও অবাক হবেন। আপনাকে যখন আত্মা ইন্ডিকেটরটা আমি দেখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে যেই জায়গা দিয়ে এই ডবল জোনটাকে পেরিয়েছে, মার্কেট যখন উপরে এখানে ধাক্কা খেয়ে যখন নিচের দিকে এলো, তখন এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। কেন নেবে না? এটাকে ভাঙবার জন্য একটি বড় ক্যান্ডেল তৈরি করেছিল, আমি ক্লিয়ারলি বলেছিলাম। তাহলে উপরে গেছে, তাহলে এই যে বড় জায়গাটা যখন ভেঙেছে, কেবলমাত্র এই জোনটাকে নয়, তার সঙ্গে সঙ্গে এই জোনটাকে ভাঙার জন্য, ট্রেন্ড লাইনটাকে ভাঙার জন্য সে কিন্তু শক্তি প্রয়োগ করেছে। তাহলে শক্তি প্রয়োগ করার পরে যখন সে নিচে এসেছে, সহজেই লেভেলটাকে কিন্তু সে ছেড়ে দেবে না। তাহলে এটি হচ্ছে এক্সট্রিম জায়গা বা বেস্ট জায়গা টু বাই, বেস্ট জায়গা টু বাই। কেন? আগের দিন ব্যাখ্যা দিয়েছি, আজকে দেখছেন। এবং মজাদার দেখুন, সেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় সে এমনি করে টেনেছিলেন, তো সেই জায়গাটা যেন টেনে মনে হচ্ছে না এই একটি জোন দুজন মিলে, এবং সেটি আবার হরিজন্টাল জোনের সঙ্গে আঁকা। এবং কি আশ্চর্যের ব্যাপার যে 2-3 বছরের আগে আঁকা এ লেভেলস, সেখানে কি অমায়িকভাবে, কি সুন্দরভাবে ভবিষ্যতেও তৈরি হচ্ছে, এবং এখানে সাপোর্ট নিচ্ছে। এই সাপোর্টে আপনি কিনবেন না তো কবে কিনবেন? এখানে আপনার কেনা উচিত। ছোট্ট স্টপ লস ইউজ করে আপনি একটি বড় জার্নি ভোগ করতে পেতেন প্রথম। এরপর হয়ে গেল কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, যুদ্ধ কোন দিকে এগোবে বুঝতে পারছে না, এই জায়গা পেরোতে পারছি না। এখানে যুদ্ধে দুই বল সমান সমান, প্রমাণ করলো যে আমি বেরোলাম, আর টেস্ট করলো সেই অঞ্চলকে, আবার একবার এলো সেই ভূমিকে, আর একবার প্রণাম করলেন যে আমি পেরোতে পারলাম, প্রণাম করলাম, চলো আর একবার চলো। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের জার্নি প্রত্যেকটা অংশের। এবং তাকিয়ে দেখুন, যেটি উপর থেকে আপনাকে সাপোর্ট দিয়েছিল চুম্বকের লেভেল, সেই চুম্বকের লেভেলের মাঝখানে এসে ফেসে বসে আছে। এবারে দেখার কথা কোথায় এসে দাঁড়ায় বা কত দূর নিয়ে যায়। তাকিয়ে দেখুন আশেপাশে কেউ রয়েছে কিনা। একবার 1 ঘন্টা টাইম ফ্রেমে যখন আলোচনা হচ্ছে, এই সমস্তগুলোকে উদ্ধার করে দিন এবং তাকিয়ে দেখুন কেউ আশেপাশে আপনার রয়েছে কিনা। একবার তাকিয়ে দেখুন, দেখুন এখানে একজন বড় দাদা রয়েছে ইমিডিয়েট, যে মার্কেটকে নিচে এনেছিল। আর একদম এখানে চলে আসুন, এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে যে বড় দাদা মার্কেটকে তুলেছিল এবং তার প্রভাব থেকে কমাতে পারেনি, এখান থেকে সাস্টেন করতে পারেনি, মার্কেটকে নিচে এসেছে। উপর বাড়ানোর সময় এখান থেকে মার্কেটকে উপরের দিকে তোলার চেষ্টা করেছে। তাহলে এই অঞ্চলগুলোকে দেখে আমরা কি চিনতে পারলাম? এটাকে দেখে চিনতে পারছি এটা যেটি একটি ইম্পর্ট্যান্ট লেভেল। সেই ইম্পর্ট্যান্ট লেভেলসের কাছে এসে সে কি করেছে না, দাঁড়িয়ে রয়েছে, নিচের দিক থেকে যাচ্ছে, তাহলে এটি রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সে সে ভোগ করে, রেজিস্ট্যান্স কিন্তু পেরিয়ে ক্লোজ করেনি, রেজিস্ট্যান্সে পেয়ে সে ধাক্কা নিয়ে বসে আছে। এখন আমাদের দেখার, যদি এটা পেক করে দিতে পারতো ভালো লাগতো, কিন্তু যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে দুম করে আবার এখানে খুলবে না, তো খুলতে পারে, কেউ আটকাতে পারবে না, আমরা কেউই পারবো না, কি হয় আমরা জানি না। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। অনেকেই হয়তো এখানে যে ট্রেন লাইনটা এঁকেছি, সেই ট্রেন লাইনের উপরে গেছে বলে আনন্দে আত্মহারা হয়ে কিনে নিয়ে ভেবেছে একদম আকাশে উঠে যাবে। জানি না কি ঘটবে, আপনারা নজর করুন, টেনশন করবেন না, আপনারা ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত নিন।
চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে এখানের মধ্যে প্রচুর ঘুপচুপ রয়েছে না, এই একটা কাছাকাছি, সেই জন্য 15 মিনিট এসে ডিস্টার্ব করেছে, গেছে এসেছে গেছে এসেছে গেছে এসেছে গেছে এসেছে এবং গেছে। এসেছেটা বাদ আছে বলা যায় না কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু তাকিয়ে দেখুন সাপোর্ট নিয়েছে, ওপর উঠেছে, আবার সাপোর্ট দিয়েছে, কারণ এখানে খুব কাছাকাছি অঞ্চলে এরা রয়েছে, যাচ্ছে আসছে। কেন এত ছোট ছোট লেভেলে আমি এঁকে রেখেছি? যখন বড় টাইম ফ্রেমে যাচ্ছেন তখন ফাঁকা, তখন নিশ্চিন্তে আপনি ট্রেড করবেন, কিন্তু আপনি যখনই ছোট টাইম ফ্রেমে এসেছেন, নিজে যে নয়েজ নিতে এসেছেন, তখন নয়েজের মধ্যে আপনাকে পড়তেই হবে। সুতরাং এখানে কিন্তু আপনি নয়েজ পেয়েছেন, আর তারপরে আবার এক্সপায়ারি, দুর্দান্ত ব্যাপার না? সুতরাং এখানে গলাতে হবে, এত প্রিমিয়াম দেওয়া জিনিসগুলোকে আমাকে কিছুটা খেতে হবে, তো তার জন্য সেটা গলাবেনি। তো সেখানে বড় বড় 2-3টে ক্যান্ডেল আর হিম করা, তার হঠাৎ করে কমিয়ে দেবে, আবার ধীরে ধীরে বাড়বে, আবার হঠাৎ করে কমিয়ে দেবে, আবার বাড়বে, আবার হঠাৎ করে কমিয়ে দেবে। তো জার্নিতে গেছে, এবং স্ট্রাকচার যদি বোঝেন তাহলে দেখতে পাবেন যে হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে ওপরের দিকে গেছে। আমি এখানে আজকে কোনো রকম ইন্ডিকেটর বা কোনো কিছু আপনাদেরকে দেখাচ্ছি না, প্লেন সিম্পল প্রাইস অ্যাকশন দেখাচ্ছি। এখানে দেখুন কাঁপতে গেছে, যারা এই লেভেলগুলো এঁকে রেখেছেন দেখুন আপনার সাপোর্ট নিয়েছে না নেয়নি। প্রথম ক্যান্ডেল এখানে হচ্ছে রেজিস্ট্যান্স পাচ্ছে, তাহলে ফার্স্ট জায়গাতে যদি এখানে আসেন, এই যে বড় দাদাকে দেখতে পাচ্ছেন, তাহলে এই বড় দাদা যেমন এখান থেকে উঠেছেন, তিনি কি সহজে ছেড়ে দেবেন? যদি এর নিচে ক্লোজ করে দিত আলাদা কথা, কিন্তু মার্কেট যখন দুমদুম পুরো নামছে, তখন আপনাকে তো একটা রিস্ক নিতেই হবে। সেই রিস্কটার তো নাম হচ্ছে ট্রেড করা, যেখানে আপনার রিস্ক থাকবে, কন্ট্রোলড রিস্ক থাকবে। তো সেখানে আমরা কন্ট্রোল রিস্ক নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হতো যে অনেকখানি নিচে এসেছে, বাবা এই জায়গাটাতে আমি একটা ট্রেড লাগিয়ে রাখি, এখানে আমার লেভেলস আছে। আপনি যদি এঁকে রাখতেন এই লেভেল থেকে এই লেভেল, কাজ কমপ্লিট করতে পারতেন। একাই ভাঙলো, আচ্ছা ফাইন, আমি ওপরের দিকে যেতে পারি। এখানে অনেকটা ঘুচুচুপু খেয়েছে, তাহলে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট আবার নিচে এসেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে, এই লোকে তো ব্রেক করেনি। বা আপনি যদি এখানে বসে থাকতেন এই টার্গেট পর্যন্ত, আপনার টার্গেট ফুলফিল হতো, উপরের দিকে যাবার সে চেষ্টা করেছে, কিন্তু একটা এম প্যাটার্নের মতো তৈরি করলো, যেতে পারছে না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। যে শক্তিরা মার্কেটকে এত দূর নিচে নামিয়ে নামলো, তারা কি অত সহজে আপনাকে হুড়ুর করে যেতে দেবে? তারা কি প্রথমবার গেলে পরে এ যেমন একটা সাপোর্ট নিয়েছে, এই যে বড় দাদা একটা সাপোর্ট নিল, তেমনি উপরের দিকে যাবার সময় সে রেজিস্ট্যান্স দেবে না? অবশ্যই দেবে। সুতরাং সে রেজিস্ট্যান্স দিল এবং রেজিস্ট্যান্স খেয়ে পরপর মার্কেটকে নামানোর চেষ্টা করলো, খুব ভালো কথা। কিন্তু আগের যে লো, তার নিচে কি নামতে পেরেছে? উত্তর হচ্ছে নো। তার মানে সেলার্সরা এতটা বেশি শক্তিশালী এখনো হয়ে ওঠেনি, ধীরে ধীরে মার্কেট চেষ্টা করছে, আবার গিয়ে কিন্তু ধাক্কা খেয়ে নামলো, কিন্তু এখানে এতবার নামিয়েছে, এবার কিন্তু আর পারলো না। তারপর আবার একটু ওঠার চেষ্টা করলো, টপে যাওয়ার চেষ্টা করলো, আবার শয়তানকে নামালো, কিন্তু কই আগের লেভেলটাকে জয় করতে পারলো না। আবার গেল, বেশি দূর যেতে পারলো না, বায়াসটা দুর্বল হয়েছে, হয়তো বলা যায় না স্ট্রাকচার গোলমাল, কিন্তু এখানে দেখা যাচ্ছে সে হায়ার লোটাকে কিন্তু ছাড়ছে না, হায়ার লোটা কিন্তু বজায় রেখেছে। এখানে 2-3টে ক্যান্ডেল ঠিকঠাক হলো, ওপরে গেল, একটু দাঁড়ালো, আরেকটু, এবার কিন্তু আপনাকে লোটাকে তুলতে লাগলো, ক্লিয়ার কাট লোকে তুলে ওপরে নিয়ে গেল, আবার নিচে গেল। এবার তাকিয়ে দেখুন, আপনি টানলে পরে পরিষ্কার বুঝতে পারবেন, ধীরে ধীরে গেল। নয়েজের সময়ে আপনাকে এতটাই চালাক হতে হবে, এতটাই বুঝতে হবে, তাহলে পরে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে যে এই অংশটা ট্রেড করার সময় আপনাকে প্রিমিয়াম সঙ্গ দেবে কি দেবে না, সেই বোধটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনি ওটি করতে পারবেন। ওটি, আপনার যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনি ওটি করতে পারবেন? অপারেশন থিয়েটারে ঢুকতে পারবেন? অপারেশন থিয়েটার নিয়ে আমাদের কোনো কথা নেই, অপশন ট্রেডিং তবেই করতে পারবেন যখন আপনার সঠিক নলেজ থাকবে। তো যাই হোক, এই হচ্ছে 5 মিনিটের কাজ। কালকে কি করব কেউ জানি না, কাল কি করব না করব আমি জানি না। আপনি ট্রেন লাইন টেনে রাখুন, অজস্রবার শুনেছেন, সে অনুযায়ী বিচার করুন, ডেলি টাইম ফ্রেমকে একটু নজর করুন এবং সিদ্ধান্ত নিন। এবারে চলে আসুন আমাদের ওপেন ইন্টারেস্টের একটু গল্পে। ওপেন ইন্টারেস্টে আমি পুরোনোটাই খুলে রেখেছি। কেন খুলে রেখেছি? আজকে 7 তারিখে একটু দেখানোর দরকার আছে। দেখুন, ম্যাক্স পেন স্ট্রাইকে 23,100 এবং মডিফাইড ম্যাক্স পেন কিন্তু 23,070। মোটামুটিভাবে কথা রেখেছে কি রাখেনি? 23,123 এসেছে। তাহলে যখন সপ্তাহে প্রথমে আমরা বুঝতেই পারছিলাম না যে মার্কেট কোন জায়গায় যেতে পারে, কিন্তু ম্যাক্স পেন কিন্তু আমাদেরকে একটা সঠিক জায়গা দেখানোর চেষ্টা করছিল, এবং সেটা শেষ অবধি কিন্তু তিনি নিয়ে এলো তারা। এই দুটোকে যদি নজর করা যায় তাহলে তো হতে পারে। তাহলে পরের সপ্তাহের এমন ঘটনা কি আমি দেখতে পাবো?
পরের সপ্তাহ কিন্তু এখনো পর্যন্ত 23,000-এর গল্প বলছে। কালকের পরে কিন্তু এটা কতটা পরিবর্তন হবে একটু নোট করে নিন। খাতাতে গিয়েই দুটোকে নোট করে রেখে দিন যে আজ এই কথা বলছি অবস্ট্রা। কালকের মার্কেটের পরে মডিফাইডটা কি হলো এবং ম্যাক্সপেনটা কি হলো, স্ট্রাইক প্রাইস সেটাকে নজর করবেন এবং দেখবেন যে কিভাবে পরিবর্তিত হচ্ছে। তো এখানে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে অত্যন্ত সাপোর্ট দিচ্ছে 23 তারিখে। আপনার মনের মধ্যে দেখবেন কলরা পালিয়েছিল সাপোর্ট দেওয়ার জন্য, এখানে কিন্তু শিয়ানে কোলাকুলি হচ্ছে 41,000 অর্থাৎ 23,000 অত্যন্ত সাপোর্ট দেওয়ার জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে। কতটা দাঁড়িয়ে থাকতে পারবে আমরা জানি না। আমরা আরও নিচে চলে আসি 22,500, সেখানে হিউজ সাপোর্ট আছে। দেখতেই পারবো যে কাল কি হবে কি হবে না, এটা কত কাজ করে বা কাজ করে না। এখানে দেখুন পিসিআরটা 6.66, চারটিখানি কথা নয়, কিন্তু সেখানে ওই অপশনাল লট কিন্তু খুব কম, 51,000 আর 7,600, সুতরাং এমন কিছু প্রচুর চেঞ্জ নয়। আচ্ছা আমরা একটু মান্থ এন্ডকে দেখবো আজকে, চলুন একটু মান্থ এন্ডকে দেখি, একটু দেরি হচ্ছে আপনাদের কিন্তু একটু মান্থ এন্ডকে দেখি। মান্থ এন্ড হচ্ছে 28 এপ্রিল। 28 এপ্রিলে কী ঘটনা ঘটছে? 28 এপ্রিলে যদি দেখি তাহলে 23,000-এ কিন্তু আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, 23,000-এ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, আর 22,800-তে জোর সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা এই গল্পগুলো কেমনভাবে পরিবর্তন হয় আপনারা একটু দেখুন। পরিবর্তন হয় কি হয় না, কি হয় আপনারা একটু দেখাবার চেষ্টা করুন। 28 এপ্রিল বলছে যে 23,200, এগুলোকে একটু নোট করে রাখুন এবং কেমনভাবে পরিবর্তন হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন। আপনারা কয়েকজন কমেন্ট করেছেন আমি জানি, তার মধ্যে ইউএসএ উত্তরটা কিন্তু সঠিক। এক্সপ্লেনেশন আপনারা কম দিয়েছেন, আর আমাদের মৃণাল একটি উত্তর দিয়েছে, সেটা কিন্তু সঠিক উত্তর, যেটি আমি 57 ডেটা বলেছিলাম। যারা প্রশ্নের উত্তর খুঁজছেন যে কি এটা, একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখুন, আমি পরে আপনাদেরকে উত্তরটা জানিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ। আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।